বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, আজ 1 মে আন্তর্জাতিক শ্রম দিবস বা মহান মে দিবস। শ্রমিকদের ন্যায্য মজুরি, 8 ঘন্টা কর্মদিবস, নিরাপদ কর্মপরিবেশ, মর্যাদাপূর্ণ জীবনের দাবিতে দীর্ঘ সংগ্রামের ঐতিহাসিক এক স্মারক দিন আজকের এই দিনটি। আপনারা অনেকেই জানেন 1886 সালের 1 মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকদের 8 ঘন্টা কাজের দাবিতে ব্যাপক ধর্মঘট শুরু করেন শ্রমিকরা, এবং পরবর্তী সময়ে হে মার্কেট স্কোয়ারে শ্রমিক সমাবেশে পুলিশের হামলা, গুলি এবং প্রহসনমূলক বিচারে শ্রমিক নেতাদের মৃত্যুদণ্ড শ্রমিক আন্দোলনের ইতিহাসে রক্তাক্ত অধ্যায় হয়ে আছে। এবং শ্রমিকদের এই আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে 1889 সালে আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে 1 মে শ্রমিক দিবস হিসেবে ঘোষণা করা হয়। বাংলাদেশেও প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়। নানা শ্রমিক সংগঠন এবং শ্রমিকদের সঙ্গে সম্পর্কিত নানা সংগঠন, এবং সেই সঙ্গে সরকারও দিবসটি যথাযথ মর্যাদায় পালন করে, সরকারি ছুটির দিনও। তবে এরপরও কথা থাকে যে এখনও শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মস্থল, নির্দিষ্ট কর্মঘণ্টা, সামাজিক মর্যাদা নিশ্চিত করবার সংগ্রাম শেষ হয়নি। তাই মে দিবসকে আমরা শুধু স্মরণের দিন হিসেবে নয়, বরং শ্রমিক অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারের দিন হিসেবেও পালন করতে চাই। আজকের এই বিশেষ দিনে তৃতীয় মাত্রায় কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায়ে বসা আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ বিলসের নির্বাহী পরিচালক, এবং একই সঙ্গে যে শ্রম সংস্কার কমিশন গঠিত হয়েছিল, বাংলাদেশ সরকার অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছিল, সেই শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতানুদ্দিন আহমেদ আমার বায়ে বসা। আমার ডানে রয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন। স্বাগত আপনাদের দুজনকে, এবং আপনাদের দুজনকে সহ সকল শ্রমজীবী মানুষকে অভিনন্দন। মিস্টার সৈয়দ সুলতানুদ্দিন আহমেদ, আপনার কাছে একটু শুনতে চাই যে আজকের এই দিবসের তাৎপর্য এবং এটাকে বাংলাদেশের সঙ্গে আপনি কিভাবে রিলেট করবেন শ্রম সংস্কার কমিশনের প্রধান হিসেবে, এবং একই সঙ্গে শ্রম অধ্যাদেশ, এই যে কমিশনের রিপোর্ট বলি, শ্রম অধ্যাদেশ বলি, সেগুলো আসলে কোথায় দাঁড়িয়ে আছে, এক্সিস্ট করে কি করে না, না করলে কেন করে না, এবং আজকের দিনের তাৎপর্য, এবং বাংলাদেশে এই মুহূর্তে দেশটা এই দিবসটি কিভাবে পালন করা হচ্ছে, এটা কি শুধুই আনুষ্ঠানিকতা, না এর আলাদা কোনো বিশেষ মর্যাদা আছে? অনেক ধন্যবাদ সবাইকে মে দিবসের সংহতি এবং শুভেচ্ছা। আপনি যেভাবে শুরু করেছেন যে মে দিবস একটা দীর্ঘ সংগ্রামের ফলশ্রুতিতে তৈরি হয়েছিল, এবং এটি 1889 সালে যেমন আন্তর্জাতিক দিবস হিসেবে স্বীকৃত হয়েছে, ঠিক তেমনি এর চেতনা কিন্তু বহমান আছে আজ পর্যন্ত দেশে দেশে এবং সব ক্ষেত্রেই। মূলত মে দিবসের মূল চেতনা তো হচ্ছে একটি শোষণমুক্ত এবং সমতাভিত্তিক সমাজ, এবং সেই সমাজের সেই শোষণের একটা অংশ হচ্ছে মানে মুনাফা কেন্দ্রিক যে সমাজ, তার যে শিকার শ্রমজীবী মানুষ। বাংলাদেশের আজকের প্রেক্ষাপট নিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে দেখবেন যে বাংলাদেশে খুব বেশি কিন্তু আমরা ওখান থেকে এগোইনি। যে প্রেক্ষাপট নিয়ে মে দিবসটা শুরু হয়েছিল, সেই প্রেক্ষাপটকে বিবেচনায় নিলে আমরা খুব বেশি এগোইনি। হ্যাঁ, সময়ের তালে তালে কিছু জিনিস তো এগোইছি, এটা না এগিয়ে পারবে না সময়ের কারণে, প্রযুক্তির কারণে। কিন্তু আমাদের যে শোষণের মাত্রাটা যেটা ছিল, যেটি উপেক্ষার যে মাত্রাটা শ্রমজীবী মানুষের বা তাদের সুরক্ষার যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু একদম একই রকম আছে, যদিও আমরা রাষ্ট্রীয়ভাবে স্বাধীনতার পর থেকে এটি পালন করি। উদাহরণ আমি দিতে পারি, যেমন মে দিবসটা তো 8 ঘন্টা একটা কেন্দ্রীয় দাবি ছিল, এবং সেই 8 ঘন্টা দাবি ছিল যে শ্রমিক যে মজুরি পাবে, সেই মজুরির বিনিময়ে সে যেন 8 ঘন্টা কাজ করে একটা মর্যাদাকর জীবনযাপন করতে পারে। কিন্তু আজকের বাংলাদেশে প্রচুর শ্রমিক যারা প্রাতিষ্ঠানিক খাতে কাজ করে, সবচেয়ে প্রতিষ্ঠিত যে শিল্প খাত, সেখানেও শ্রমিকের মজুরিটা, আয়টা ঠিক করা হয় সে ওভারটাইম সহ কত পায়। তাহলে এটা দিয়ে যদি আমরা বিবেচনা করি যে একজন শ্রমিক তার যে প্রয়োজন, ন্যূনতম প্রয়োজন, সবচেয়ে প্রতিষ্ঠিত খাতগুলো যেগুলো, সেখানেও কিন্তু তার জীবনযাপনের জন্য যে প্রয়োজনীয় আয় দরকার, সেটি তার ওভারটাইম সহ হিসাব করতে হয়। অর্থাৎ তো এখানেই আমরা বুঝতে পারি কি অবস্থা। এর পাশাপাশি যেগুলো আছে সেটা হচ্ছে বাংলাদেশে একটা বিশাল অপ্রাতিষ্ঠানিক খাত, 7 কোটি
আপনার 30 লক্ষর উপরে শ্রমিক আমাদের এখানে, কিন্তু এই শ্রমিকের 85% বেশি হচ্ছে অপ্রাতিষ্ঠানিক খাতে এবং তাদের কোনো আইনি সুরক্ষা নেই, চাকরি নিরাপত্তা, ছুটি, তাদের পেনশন, জন্য সামাজিক জাতীয়- সুরক্ষা কিছুই নেই, তাদের জন্য practically। জাতীয় কোনো মানদণ্ড নেই, তারা কত মজুরি পাবে, কত মজুরি চাওয়া দরকার, বা তাদের অবসরে কর্মহীনতার সময় সামাজিক নিরাপত্তা কি হবে, এটা কিন্তু আমরা দেখি না। ফলে সরকারি যে তথ্যগুলোই আমরা পাই, যে অ্যানালাইসিস, যে সেখানে দেখবেন যে উন্নয়ন হচ্ছে, দৃশ্যমান উন্নয়ন, কিন্তু বৈষম্য কিন্তু বাড়তেছে এবং প্রান্তিক জনগোষ্ঠী আরও প্রান্তিকে চলে যাচ্ছে। কারণ এখন সব কিছুই তাকে কিনতে হয়, তার শ্রমের বিনিময়ে যে মজুরি পায় তার বিনিময়ে তাকে পানি পর্যন্ত কিনতে হয়, ওষুধ পর্যন্ত কিনতে হয়, সব কিছু কিনতে হয়। এই যে প্রতিদিনের যে লড়াইটা তাকে করতে হচ্ছে, এই লড়াইয়ের সাথে তার মিল রেখে কিন্তু তার মানে আয়টা বাড়তেছে না বা তার সুরক্ষাটা বাড়তেছে না। এটা একটি দিক। সুতরাং সব যদি আমি বলি, এর বিপরীতে দাঁড়িয়ে আমাদের যে শ্রম সংস্কার কমিশনের আপনি দেখবেন যে প্রথমেই আমরা কিন্তু 5টি বিষয় বলেছিলাম, যে 5টি মৌলিক বিষয় যেটি সবার জন্য প্রযোজ্য হওয়া উচিত। সকল শ্রমিককে আইনি সুরক্ষার মধ্যে নিয়ে আসা, তার জন্য জাতীয় ন্যূনতম মজুরির একটা মানদণ্ড তৈরি করা, সামাজিক নিরাপত্তার নিশ্চিত করা, এবং সে যাতে সংগঠন করতে পারে, তার নিজের কাজটা যাতে সে নিজে আদায় কথাটা বলতে পারে সেটি, এবং তার ন্যায় বিচার পাওয়ার একটা নিশ্চয়তা। আজকে অপ্রাতিষ্ঠানিক খাতে শ্রমিক, আপনার ব্যক্তিগত যে শ্রমিক আছে তাদেরও সংখ্যা অনেক, আজকে ব্যক্তিগত ড্রাইভার অনেক, গৃহ শ্রমিক অনেক, দিনমজুর অনেক। তারা যখন কোনো বঞ্চনার শিকার হয় তাদের কিন্তু কোথাও অভিযোগ জানাবার জায়গা নেই। এটা হচ্ছে সবচেয়ে অসহায়ত্ব, যে একজন মানুষ তার ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চনার শিকার হচ্ছে, কিন্তু সে কোথাও অভিযোগ জানাতে পারতেছে না। তো সব মিলিয়ে আমি বলবো যে মে দিবস আমরা রাষ্ট্রীয়ভাবে পালন করি, মে দিবসে মিছিল সবই করি, কিন্তু মে দিবস শুধু পালনের দিবস না, একটা দিবসের মধ্যে আটকে রাখলে সমস্যার সমাধান হবে এই দিবসকে কেন্দ্র করে আমরা স্মরণ করি, সেটা ঠিক আছে, কিন্তু এর যে মূল আপনার প্রত্যাশাটা ছিল, মূল যে স্বপ্নটা ছিল, এবং আপনার এর যে উদ্দেশ্য ছিল, যে শুধু শ্রমজীবী মানুষই ভালো থাকবে, মানে তার অধিকারগুলো নিশ্চিত হবে, পাশাপাশি সমাজ এগিয়ে যাবে, এই দুক্ষেত্রেই কিন্তু খুব বেশি অর্জন আমরা করতে পারিনি। আমি আসছি আবার আপনার কাছে, মিস্টার রাজিকুজ্জামান রতন, আপনার কাছে শুনতে চাই, এবং একজন শ্রমিক নেতা হিসেবে আপনার কাছে আমি এটাও বুঝতে চাই যে একটা সময় দেখা গেছে যে বাংলাদেশের শ্রমিক সংগঠনগুলো অনেক ভাইব্রেন্ট, ট্রেড ইউনিয়নও যদিও এই অধিকারকে বিস্তৃত করবার আন্দোলন বা সংগ্রাম বা প্রশ্নটা সবসময় ছিল, কিন্তু তারা অনেক শক্তিশালী ছিল, কিন্তু কালে সময়ের পরিবর্তনের সঙ্গে দেখা গেছে যে সবাই খুবই নিষ্ক্রিয় এবং ম্রিয়মাণ যেটুকু আছে। ধন্যবাদ। মহান মে দিবসের শুভেচ্ছা জানাই সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের পক্ষ থেকে এবং আমাদের বাংলাদেশের শ্রমজীবী মানুষের পক্ষ থেকে। মে দিবস যখন আসে তখন আমাদের সামনে দুটো প্রশ্ন এসে যায়, যে লড়াইটা করেছিলাম আমরা 1886 সালে, আজও সেই লড়াইটা প্রাসঙ্গিক কিনা। 2, যে অধিকার আমরা অর্জন করেছিলাম সেই অধিকারটা রক্ষা করতে পেরেছি কিনা। এই দুটো বিষয়ে এই কারণে বলছি যে 1848 সালে ম্যানিফেস্টো অফ দ্য কমিউনিস্ট পার্টি যখন ঘোষণা করা হয়, মার্কস এবং অ্যাঙ্গেলস, তার শুরুতে তারা লিখেছিলেন, ইউরোপ ভূত দেখছে, কমিউনিজমের ভূত। এমন কোনো আন্দোলন নেই, এমন কোনো সংগ্রাম নেই যেটাকে তারা কমিউনিস্টদের আন্দোলন বলে মনে না করে। এবং তার আগেই আপনারা জানেন যে দ্য কন্ডিশন অফ ওয়ার্কিং ম্যানস ইন ইংল্যান্ড নামে একটা বই লিখেছিলেন অ্যাঙ্গেলস। সে বইয়ের পুরো তথ্য উপত্যটি ছিল ফ্যাক্টরি ইন্সপেক্টরদের পাওয়া তথ্য থেকে এবং তার নিজের পর্যবেক্ষণ, যে একদিকে উন্নয়ন হচ্ছে আর একদিকে শ্রমিকদের জীবনের কি দুর্দশা, তাদের ঘুমানোর জায়গা নাই, তাদের কর্মঘণ্টা ঠিক নাই, তাদের মজুরি কম বলে তাদের অপুষ্টির শিকার তারা। এগুলোই কিন্তু 1857 সালে আমেরিকার সুতাকল শ্রমিকদেরকে রাস্তায় নামিয়েছিল, নারী শ্রমিকদেরকে। তাদের দাবির মধ্যে ছিল যে কর্মদিবস ঠিক করো, ভোটাধিকার নিশ্চিত করো এবং নিপীড়ন বন্ধ করো। মেয়েদের যে 1857 সালের লড়াই, তারপরে আপনি খেয়াল করে দেখবেন 1871 সালে প্যারি কমিউন হয়ে গেল, শ্রমিকরা একটা রাষ্ট্র ক্ষমতা দখল করার জায়গা চলে গেল। এবং তারপরে আমরা দেখলাম 1876 সালে খনি শ্রমিকদের অধিকারকে দমন করবার জন্য, আন্দোলনকে দমন করার জন্য ফাঁসিতে ঝুলিয়ে খনি শ্রমিকদেরকে হত্যা করা হলো। এবং তারপরে 1886 সাল
শিকাগোর হে মার্কেট। ফলে একটা দীর্ঘ লড়াই ছিল, সে কারণে বলা হচ্ছে সেটা অস্ট্রেলিয়া থেকে শুরু করে আমেরিকা, ফ্রান্স, ইংল্যান্ড থেকে শুরু করে এমনকি ভারতবর্ষ পর্যন্ত তার ছোঁয়া লেগেছিল। মানে শ্রমিকদের দাবিটা এত আন্তর্জাতিক মানে অর্জন করেছিল সংহতি, যে মার্কসজি বলেছেন দুনিয়ার মজদুর এক হও। আগে যেমন কথা ছিল সব মানুষ ভাই ভাই, সেখান থেকে তিনি স্লোগান নিয়ে এসেছেন ওয়ার্কার্স অফ অল কান্ট্রিজ ইউনাইট। এই সমস্ত শ্রমিকরা কিন্তু একত্রিত হলো এবং তাদের সমস্ত দাবি কেন্দ্রীভূত হলো 8 ঘন্টা কর্মদিবসের দাবিতে। আর মার্কস সেখানে বললেন 8 ঘন্টা কর্মদিবসের অন্তরালে আছে ন্যায্য মজুরির দাবি। যদি মজুরিটা ন্যায্য না হয় তাহলে কিন্তু 8 ঘন্টা কাজ করেও সে বাঁচবে না। আমরা যেমন মধ্যবিত্তদের আগে শুনতাম না যে ছেলে চাকরি করে তো ভালো, উপরে কি পায়। আর আমাদের শ্রমিকদের কি 8 ঘন্টা কাজ করে পোষায় না, আর 2 ঘন্টা ওভারটাইম করতে পারে তো। ফলে একদিন আমাদের লড়াইটা ছিল যে 8 ঘন্টার বেশি কাজ করব না, এমন মজুরি চাই যাতে আমার জীবন বিকশিত হয়। 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা জীবন বিকাশের জন্য বিনোদন। এই 8 ঘন্টায় শ্রমিকরা লেখাপড়া শিখবে, তার দক্ষতা অর্জন করবে, তার পারিবারিক সংহতি রক্ষা করবে। ফলে তারা এরকম একটা সাধারণ ভাগ করে নিয়েছিল 24 ঘন্টাকে। আজকে দেখুন তো 140 বছর পরে 8 ঘন্টা কর্মদিবসের কথাটা আমাদের কাছে কেমন যেন ম্লান হয়ে গেছে। সেই সময় বলা হয়েছিল যে মুনাফা বাড়ানোর প্রধান উপায় দুটো, একটা হচ্ছে তার যন্ত্রপাতি আধুনিক করতে হবে, আর দ্বিতীয় হচ্ছে তার কর্মঘণ্টা বাড়াতে হবে। আজকে যন্ত্রপাতি যত আধুনিক হচ্ছে, উৎপাদন যত বাড়ছে, শ্রমিকদের কাজের জীবনের অনিশ্চয়তাও তত বাড়ছে। এবং সেটা যখন দেখিয়েছিল শ্রমিকরা তাদের শ্রমশক্তিকে বিক্রি করে কখনো মাস হিসাবে, কখনো দিন হিসাবে, কখনো ঘন্টা হিসাবে। এখন আমাদের ঘন্টা হিসাবে শ্রমিকদের দিন বিক্রি হচ্ছে। তো ফলে মে দিবসের সেই লড়াইটা যে কত প্রাসঙ্গিক। এবং তার সঙ্গে দুটো কথা বলে একটু এটা শেষ করে, সুলতান ভাই কয়েকটা বিষয় নিয়ে এসছেন যে আমাদের মানে শ্রমিকদের এই মুহূর্তের সংখ্যাগুলো কি আর এই মুহূর্তের আশাগুলো কি। আশা হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের যে আমাদের আশা হচ্ছে যে জীবনটা ভালোভাবে চলুক, আর সংখ্যা হচ্ছে চাকরিটা কালকে থাকবে কি। এইরকম একটা পরিস্থিতির মধ্যে আমাদের শ্রমিক তাদের জীবনযাপন করছে। দেশের অনেক উন্নয়ন আছে, কিন্তু শ্রমিকদের জীবনের উন্নতির ছোঁয়াটা লাগছে না। ফলে দেশের উন্নয়ন এবং শ্রমিকদের উন্নতি মনে হয় পরস্পর বিরোধী যাত্রা শুরু করেছে। আর এর মধ্যে আমরা যেটা দেখেছি যে বাংলাদেশের শ্রমিক আন্দোলনের যে প্রশ্নটা করলেন, এই বাংলাদেশে একসময় 77টা রাষ্ট্রায়ত্ত পাটকল ছিল, 16টা রাষ্ট্রায়ত্ত চিনিকল ছিল, আমাদের এখানে সেক্টর কর্পোরেশনগুলো ছিল। সেগুলো থেকে স্থায়ী শ্রমিকদের একটা আন্দোলনের যে চিত্র আমরা দেখেছি, এখন আমাদের শ্রমশক্তির পরিমাণ বেড়েছে, এখন 7,60,00,000 শ্রমজীবী মানুষ, কিন্তু তার মধ্যে প্রায় 88% হচ্ছে অপ্রাতিষ্ঠানিক খাতের। তাদেরকে আমরা বলে কানামোনা, কাজ নাই তো মজুরি নাই। তো ফলে আগে যে মাসভিত্তিক কাজ করা শ্রমিকদের অধিকারের জায়গাটা যেভাবে তারা লড়াই করতে পারত, আর এখন এই যে আপনাদের পিছনের যে ছবিগুলো আছে, সে আজকে যদি তাকে ঠিকাদার কাজ না দেয় কালকে তো তার কাজ থাকবে না। ফলে শ্রমিকের সংখ্যা বেড়েছে, শ্রমিকের অভাব বেড়েছে, শ্রমিকের অসন্তোষ বেড়েছে, এবং শ্রমিকের বিক্ষোভ যে কত তীব্র এবার গণ অভ্যুত্থানটার প্রমাণ পাওয়া গেছে। 844 জন যে মৃত্যুবরণ করেছে বলে সরকারি হিসাব, 550 জনের উপরে হচ্ছে শ্রমজীবী মানুষ। তারপরে এই শ্রমজীবী মানুষ তো মুক্তির আকাঙ্ক্ষায় তারা অকাতরে জীবন দিয়েছে। তার মানে শ্রমিকরা রাস্তায় নামছে, কিন্তু সংগঠিত শ্রমিক আন্দোলন করে উঠছে না, ট্রেড ইউনিয়নগুলো শক্তিশালী হতে পারছে না, কারণ ওই যে দিন যাপনের গ্লানি আছে, কিন্তু আগামী দিনের কোনো স্বপ্ন তাদের সামনে নাই। ফলে আজকের মে দিবস একটা নতুন সংকট আমাদের সামনে হাজির করেছে। একদিকে উন্নয়নের দৃশ্যমান অনেক চিত্র দেখছি, তার পেছনে একটা হাহাকার দেখছি যে তার জীবনটা চলবে কেমন করে, জীবনটা যাপন করবে কেমন করে, তার কাজটা থাকবে কেমন করে। ফলে আমরা তো 8 ঘন্টা কর্মদিবসের কথা বলেছি, এখন কর্মপ্রাপ্তিটাই অনিশ্চিতের মধ্যে পড়ে গেছে। এইরকম একটা পরিস্থিতিতে আবার মে দিবসটা পালন হচ্ছে। কর্মপ্রাপ্তি এবং প্রাপ্তি ঘটলে আবার তার নিশ্চয়তা। এবং এটা খেয়াল করে দেখুন, এটা শুধু বাংলাদেশের চিত্র নয়, গোটা দেশে। আমেরিকাতে কিন্তু মে দিবসের কোনো ছুটি নাই, এবং পৃথিবীর যে দেশগুলো সাম্প্রদায়িক মৌলবাদী দেশ, কোনো দেশে মে দিবস পালন করতে দেওয়া হয় না। দুটো জিনিস দেখুন, সবচেয়ে চরম পুঁজিবাদী দেশেও এবং মৌলবাদীদের দেশেও। এর বাইরে আমরা বাংলাদেশের স্বাধীনতার মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছিল, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, এবং সে কারণে স্বাধীনতার পর থেকে যে আমরা মে দিবসটা পালন করতে শুরু করলাম, এখনও আমরা মে দিবসটাকে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালন করি, কিন্তু মে দিবসের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার লড়াইটা আমাদের অব্যাহত রাখতে হচ্ছে।
মিস্টার সুলতান উদ্দিন আহমেদ, আপনার কাছে আমি ওই যে একটু শ্রম সংস্কার কমিশনের যে সুপারিশ, আপনি কি মনে করেন মানে এই সরকার কি সেটাকে বিবেচনায় নেবে, বা এর আগে তো আমি শ্রম অধ্যাদেশের প্রসঙ্গ তুললাম, বা শ্রম আইন যেটা আছে বাংলাদেশে সেটা বাস্তবায়নের বাধা কোথায়? এটাকে মালিক পক্ষ, দুর্বল পরিদর্শন ব্যবস্থা, রাজনৈতিক প্রভাব, নাকি শ্রমিক সংগঠনগুলোর দুর্বলতা? এবং আমি মিস্টার রতনের কাছে জানতে চাইছিলাম যে শ্রমিক সংগঠনগুলো আস্তে আস্তে ঠিক আগের মতো উজ্জ্বল আর নেই, এমনকি ট্রেড ইউনিয়নগুলো সেই অর্থে তার উজ্জ্বলতা হারিয়ে ফেলেছে। আপনার যেহেতু অভিজ্ঞতা কি বলে? আমার অভিজ্ঞতা হচ্ছে মানে একটু যদি গভীরে যাই আমরা, তাহলে দেখবেন যে বাংলাদেশের শ্রম ইস্যু যে সরকারই হোক, শ্রম ইস্যুকে তারা খুব তাৎক্ষণিক একটা সমস্যা হিসেবে দেখে, যার জন্য আমরা শ্রম সংস্কার কমিশনে আপনার দিয়েছিলাম যে শ্রম জগতের রূপান্তর। কারণ শ্রম ইস্যুটাকে তাৎক্ষণিকভাবে দেখে সমাধান হবে না। এই কেউ মজুরির জন্য আন্দোলন করতেছে, আচ্ছা এটা একটু সমাধান করেন, অথবা একটা গার্মেন্ট শিল্পের মতো যেগুলো গুরুত্বপূর্ণ শিল্প বিদেশিদের নজরে থাকে, সেখানে যাতে আন্দোলনটা না হয়, নিরাপত্তাটা, এই যে পিসমিল এবং তাৎক্ষণিক ভিত্তিতে দেখার যে মানসিকতা এক। আর দুই হচ্ছে অনেক দিন যাবৎ বাংলাদেশ একটা কয়েকটা নীতির মধ্যে ঘুরপাক খাচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে যেহেতু অনেক মানুষের দেশ, সেহেতু এখানে আপনার যে কোনো কাজ না থাকার চেয়ে ভালো। আর সস্তা শ্রম হচ্ছে আমার প্রতিযোগিতার শক্তি। তো এই যে দুটোর কারণে হচ্ছে কি, আজকে দেশের বাইরেও কিন্তু বাংলাদেশ সস্তা শ্রমের দেশে পরিচিত। মালয়েশিয়া তো আপনি যদি দেখবেন যে মালয়েশিয়ার যে শ্রম বাজার, সেখানকার একটা সাধারণ ধারণা হচ্ছে যে কম দামে শ্রমিক নিতে হলে বাংলাদেশে নিতে হবে। তো এই যে দুটো জিনিস, একটা হচ্ছে শ্রম ইস্যুটাকে তারা এক ধরনের ফায়ার ব্রিগেড অ্যাপ্রোচে নেয়, যে ইস্যুটা সামনে তৈরি হচ্ছে সেই ইস্যুটাকে সমাধান করা। আর আরেকটা হচ্ছে যে যেহেতু অনেক মানুষের দেশ, অনেক বেকার আছে, সেহেতু আমাদেরকে ওই যেন তেন মানে কাজের মজুরি, কাজের অবস্থা এমন তৈরি হতে পারবে না যাতে করে আপনার কর্মসংস্থান কোনো প্রভাব পড়ে। যদিও বিভিন্ন সময়ের আগে যারা নোবেল প্রাইজ পেয়েছে ইকোনমিক্সে 2-3 বছর আগে, তিনিও কিন্তু প্রমাণ করেছে যে মজুরি কম রেখে কোনোদিন কর্মসংস্থানের সমাধান করা যায় না। এবং আমরা এখানে দেখেছি আমরা এই দেশে। তো এইটা এখানে এই জন্যই যেটা আপনি প্রশ্ন করেছেন যে শ্রম সংস্কার কমিশনের সুপারিশের বাস্তবায়নটা, এই বাস্তবায়নের জন্য যে দৃষ্টিভঙ্গির যে দরকার, এই দৃষ্টিভঙ্গির ঘাটতি আছে। এবং শুধু এই সরকার না, আমি বলবো আগের সরকারগুলোতেও ছিল। অনেকে মনে করে যে শ্রম সংস্কার কমিশনটা গঠন করা বা অন্যান্য যে কমিশন গঠন করা, এটি মনে অন্তর্বর্তী সরকারের একটা সদিচ্ছার ইচ্ছা। অবশ্যই সদিচ্ছা, কিন্তু এটা সময়ের দাবি ছিল, এর কোনো বিকল্প ছিল না। মানুষ তো এই দাবিতেই জীবন দিয়েছে, সুতরাং এগুলো করতে হবে। কিন্তু আপনি দেখবেন যে সুদূর প্রসারী সংস্কার যেগুলো দরকার, স্বাস্থ্য, শিক্ষা, এগুলো দিয়ে কিন্তু আর আগে হয়নি সরকার। কারণ তাদের কাছে মনে হয়েছে এটা অগ্রাধিকার না আগের সরকার। এবং এখনকার সরকার তো ব্যাপারে কোনো অবস্থানই পরিষ্কার করেনি যে আসলে ওই জুলাই চার্টারের বাদে যে সংস্কারগুলো, সেগুলোর কি অবস্থা হবে। সুতরাং এখানে সবসময় একটা আশাভঙ্গ বা স্বপ্নভঙ্গ। বাট ক্ষমতাসীন দলের যে নির্বাচনী ইশতেহার, সেখানে তো অনেকগুলো প্রসঙ্গ, অনেকগুলো এটা আমি এখানে আসতেছিলাম আমি, যে কিন্তু ক্ষমতাসীন দলের যে নির্বাচনী ইশতেহার, বিশেষ করে সেখানে যে শ্রমিক এবং শ্রমিক কল্যাণের কথা যেটা বলেছে, সেখানে কিন্তু আপনার এই প্রতিফলন হয়েছে। শ্রম সংস্কার কমিশন এবং সেই কমিশনের ভিত্তিতে আমরা আবার সবাই মিলে, শ্রমিক আন্দোলন, শ্রমিক অধিকার সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান সবাই মিলে একটি শ্রমিক অধিকার সুরক্ষা অ্যালায়েন্স করে একটা ইশতেহার তৈরি করেছিলাম, যেটা সব নির্বাচনী দলকে দেওয়া হয়েছে। তার প্রতিফলন কিন্তু আছে। সুতরাং এখানে একটি হচ্ছে প্রত্যাশার ব্যাপার, যে নির্বাচনী ইশতেহারকে, এবং বিএনপি এবার অগ্রসরভাবে বলেছে যে নির্বাচনী ইশতেহার শুধুমাত্র তাদের অঙ্গীকার না, এটা জনগণের সাথে চুক্তি। এবং মাননীয় প্রধানমন্ত্রী 2-3 দিন আগেও এটা বলেছে। তো চুক্তির তো একটা বড় অংশ শ্রমজীবী মানুষ, এই জনগণের। তাহলে চুক্তির একটা পক্ষ কিন্তু শ্রমজীবী মানুষ। অফকোর্স এক্ষেত্রে যেটা করা দরকার, যদি এটা আসলেই যদি আমরা এই চুক্তিকে মানে ইশতেহারের যে অঙ্গীকার, ইশতেহার মানে তো জনগণ তাদেরকে ম্যান্ডেট দিয়েছে এবং জনগণের প্রতি তারা দায়বদ্ধ হয়েছে না বাস্তবায়নের জন্য। সেখানে দু একটা জিনিস যদি আমি উল্লেখ করি, যে তারা বলেছে গৃহ শ্রমিক, নির্মাণ শ্রমিক সহ কয়েক দিন মজুর সহ তাদের মজুরির ব্যবস্থাটা করবে। যেগুলো আপনি বলছিলেন অপ্রাতিষ্ঠানিক খাত, এক্ষেত্রে কিন্তু জাতীয় ন্যূনতম মজুরির মানদণ্ড তৈরি করতে হবে। সামাজিক নিরাপত্তা
সবচেয়ে ব্র্যান্ড গাড়িও চলে, আবার 70 বছরের মানুষ রিক্সাও চালায়। এই দুইটাকে পাশাপাশি রেখে তো আপনি আধুনিক বাংলাদেশ করতে পারবেন না। আবার হাতও পাতে সেরকম মানুষও আছে, আপনি সে কিছুই করতে পারছে না আর কি, জীবিকার আপনি যদি তাগিদে। 10টা রিক্সায় চলেন তাহলে দেখবেন দুটো রিক্সাওয়ালা পাবেন যে কোনো না কোনোভাবে কোনো দুর্ঘটনার শিকার হয়ে রিক্সা চালাতে বাধ্য হয়েছে, আবার দুটো পাবেন যে গ্রামে ঋণগ্রস্ত হয়ে ঢাকায় এসে রিক্সা চালাচ্ছে। এখন এই সমাধান তো করতে হবে এটার, কিন্তু এদের কিন্তু কোনো চিকিৎসা পুনর্বাসন, এই যে বিশাল অপ্রাতিষ্ঠানিক সেক্টরে প্রতিদিন মানুষ যে দুর্ঘটনার শিকার হচ্ছে, অথবা প্রাতিষ্ঠানিক সেক্টরও 2 লক্ষ টাকা হচ্ছে ক্ষতিপূরণ। এখন 2 লক্ষ টাকা জীবনের ক্ষতিপূরণ দিয়ে কিন্তু আপনি একটা আধুনিক বাংলাদেশ গড়তে পারবেন। সেই জন্য সংস্কারের ব্যাপারটা একটা দীর্ঘমেয়াদী এবং রূপান্তরের ব্যাপার, এটি মাথায় রেখে যদি সরকার এগোয়, যেটা তারা বলেছে যেটা জনগণের সাথে চুক্তি, সেই চুক্তি হিসেবেই যদি আগায়, তাহলে কিন্তু এই সংস্কারের প্রতিবেদনটা নিয়ে, তাদের ম্যানিফেস্টো নিয়ে, এবং যেটা সময়ের দাবি, আজকের সময়, আজকে যে গ্লোবাল ক্রাইসিস আমাদের যেগুলো আন্তর্জাতিক, এবং প্রযুক্তির উন্নয়নের কারণে, কৃত্রিম বুদ্ধিমত্তা আসার কারণে আমরা যে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ, সেখানে তো দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে। বিশ্বজুড়েই কিন্তু গত 10 বছর যাবৎ অর্থনীতিবিদরা এবং আইএলও সহ আন্তর্জাতিক সংগঠনগুলো বলে আসতেছে যে এক ধরনের জবলেস গ্রোথ হচ্ছে, যার একটা মারাত্মক পরিণতি হতে পারে, যেটা কিন্তু এখন সামনে আসতেছে। আমরা বাংলাদেশের মতো দেশে আরও বেশি আসতেছে। আমরা যখন দেখি যে হাজার হাজার যুবকরা শুধু মোটরসাইকেল রাইডার, এবং তারা অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে আনা গ্রাজুয়েট। তো সুতরাং এদের সমস্ত সামগ্রিক ব্যাপারটাকে একটা সংস্কার প্রক্রিয়ার মধ্যে নিতে হবে। এটা পিসমিল সলিউশনের অবস্থা নেই, আর সেই অবস্থা শেষ হয়ে গেছে। সেই জন্য যে দূরদর্শিতা দরকার সেটা ঠিক করতে হবে। আরেকটি হচ্ছে যেটা বলে আমি করব, যে মে দিবসের জন্য সবচেয়ে জরুরি, মে দিবস শ্রমজীবী মানুষকে আপনার কেন্দ্রবিন্দুতে আনছে মানুষের চিন্তায়, শ্রমের মর্যাদাকে, শ্রমের ঘণ্টাকে, শ্রমের ন্যায্য প্রাপ্যকে। এটা কিন্তু বাংলাদেশ এখন অনেক পিছিয়ে। আপনি এই যে তেলের ক্রাইসিসে দেখবেন, এই যে আমরা প্রতিদিন খবরের কাগজে দেখতেছি লম্বা লাইন গাড়ির, এই গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে ড্রাইভাররা, কিন্তু এটা নিয়ে কিন্তু কোনোই হচ্ছে না যে একজন মানুষ কিভাবে সারা রাত দাঁড়িয়ে থাকতেছে, বা কত ঘন্টা সে দাঁড়িয়ে আছে একজন ড্রাইভার। এই ড্রাইভার নিশ্চয়তাকে, এরা কিন্তু সব ব্যক্তিগত গাড়ির ড্রাইভার। এই ব্যক্তিগত গাড়ির ড্রাইভার কিন্তু বাংলাদেশে কোনো নিশ্চয়তা নেই। সে যদি দুর্ঘটনায় পতিত হয় তার কি করবে কেউ জানে না, দয়ের উপর নির্ভর করবে। তাহলে একটা উদাহরণ আমি দিলাম যে শ্রমজীবী মানুষের প্রতি যে উপেক্ষা, এবং তার শ্রম দেওয়ার, তাকে যে উৎপাদনের সাথে সম্পৃক্ত করে উত্তরোত্তর তার দক্ষতা বৃদ্ধির যে ব্যবস্থা করা, এটা কিন্তু আমাদের এখনও নীতির বিবেচনায় আসেনি। আমরা এখন ওই ভোকেশনাল ট্রেনিংয়ের মধ্যে সীমাবদ্ধ থাকতেছি। আমরা এখনও গৃহশ্রমিক পাঠানো অথবা ইলেকট্রিশিয়ান পাঠানোর মধ্যে সীমাবদ্ধ। এখানে যে প্রশ্নটা আপনার কাছে ছিল, যে এই আওয়াজটা তোলা তো প্রধানত শ্রমিক সংগঠনগুলোই, নিশ্চয়ই না অন্যান্য সমাজের অন্যান্য অংশ থেকেও অবশ্যই আসতে হবে, কিন্তু সেই শ্রমিক সংগঠনগুলোকে আমরা আগের মতো দেখতে পাচ্ছি না কেন? এখানে সমস্যাটা কোথায়? কারণ আগে তো এক সময় আমরা এক টানেই অনেক শ্রমিক নেতার নাম বলতে পারতাম, শ্রমিক সংগঠনের নাম বলতে পারতাম। এটা আপনি জাতীয় মজুরির ন্যূনতম মজুরি প্রশ্ন তুলেছেন, যেহেতু আপনি নিজে একটা গবেষণা প্রতিষ্ঠানের বা শ্রমিকদের সংগঠনগুলো নিয়ে একসঙ্গে কাজ করেন, এই ন্যূনতম মজুরিটা কত হওয়া উচিত বলে মনে হয় বাংলাদেশের সামগ্রিক বাস্তবতা, এবং সেটা নির্ধারণের দাবিটা আসলে কতখানি যৌক্তিক স্থির করা? প্রথম কথা হচ্ছে নির্ধারণ দাবিটা তো যৌক্তিক, বরঞ্চ দাবির আগেই করা উচিত। কারণ একদল মানুষের আয়ের যদি কোনো নিশ্চয়তা না থাকে, সে কোনোভাবেই কোনো পরিকল্পনা করতে পারে না, সে তার সন্তানকে স্কুলেও দিতে পারে না। তা আমরা একদিকে সন্তানের শিক্ষার জন্য স্লোগান দেব, জাতীয় পর্যায়ে নীতিমালা করব, আবার অন্যদিকে যারা মানে শ্রমজীবী মানুষের একটা বিশাল অংশ, তারা তার সন্তানকে কোথায় দিবে সেই পরিকল্পনাও করতে পারবে না। তা তো হয় না। আজকের দিনে একটা বড় সমস্যা হচ্ছে আপনার আউটসোর্সিং কর্মচারী, যাদের চাকরির কোনো নিশ্চয়তা নেই, এবং যারা আরেকটা এজেন্সির মাধ্যমে নিয়োজিত হয়, তারা কোনো পরিকল্পনাই করতে পারে, তারা জানে না তার এজেন্সি কবে তাকে ডেকে পাঠিয়ে বলবে যে তোমার আর দরকার নেই। আর শ্রমিক আন্দোলনের যে কথা, জাতীয় ন্যূনতম মজুরি আমরা সংস্কার কমিশন থেকে একটা গবেষণা করিয়েছিলাম। বিভিন্ন সময় তো গবেষণা আসতেছে, কিন্তু নিরপেক্ষ একদম নৈর্ব্যক্তিক গবেষণায় দেখা যাচ্ছে যে শহরে 30,000 টাকার নিচে কোনোভাবে একটা পরিবার চলতে পারে না। আর আন্তর্জাতিক সংস্থা, শহর মানে কি ঢাকা শহর না জেলা শহরগুলো? ঢাকা এই মেট্রোপলিটন, আর বাইরের গুলো হয়তো 23,000, 20,000 থেকে 23,000 এরকম। কিন্তু কত জনের সংসার?
চারজনের সংসার। চারজনের সংসার। কিন্তু যদিও আমাদের কিন্তু 4 জনের বেশি সংসার থাকে। আর এটা কিন্তু সাদা চোখেই দেখা যায় যে বাংলাদেশে এখন 30,000 টাকার নিচে, কারণ এখন তো সবকিছু কিনতে হচ্ছে। আপনি সরকারি হাসপাতালে গেলেও আপনি বলতে পারবেন না যে আপনার সমস্ত চিকিৎসা হবে, আপনাকে অনেক কিছু কিনতে হবে এইটা। আর এর পাশে যে আমাদের সংবিধান, আজকে তো আমরা আজকের চ্যালেঞ্জ নিয়ে কথা বলি, আমাদের সংবিধানে যদি মূলনীতি দেখেন তার মধ্যে একটা মূলনীতি কিন্তু স্পষ্ট করে বলেছে যে কাজ যেমন অধিকার এবং কাজের বিনিময়ে যৌক্তিক মজুরি, পাশাপাশি সামাজিক সহযোগিতা। এখন আমাদের রেশন বন্ধ করে দেওয়া হয়েছে, রেশন সব, কোনো ধরনের সামাজিক সহযোগিতা কিন্তু শ্রমিকদের জন্য নেই, আছে গ্রামীণ দরিদ্র পরিবারের জন্য আছে। সুতরাং এই শুধু মজুরির ব্যাপারটা ঠিক করলেই হবে না, সাথে সাথে সামাজিক সার্বজনীন সামাজিক নিরাপত্তার ব্যাপারটা ঠিক করতে হবে। আর শ্রমিক আন্দোলনে যেটা রতন ভাই তো বলেছেন, এটা এখানে কয়েকটা জিনিস কাজ করে, একটি জিনিস না, অনেকগুলো জিনিস। তার মধ্যে একটি হচ্ছে আপনার শ্রমিকদের যে রূপান্তরটা হয়েছে, অর্থাৎ পাটকল ভিত্তিক টেক্সটাইল ভিত্তিক যে শ্রমিক, সেখান থেকে তারা ট্রান্সফার হয়ে সার্ভিস সেক্টর বেড়েছে, গার্মেন্টস একটা নতুন শ্রমিক শ্রেণীর তৈরি হয়েছে, নারী শ্রমিক, গ্রাম থেকে আসা প্রথম জেনারেশনের। আর পাশাপাশি আপনার বিশাল একটা শিক্ষিত যুব সমাজ আইটি সেক্টর, ব্যাংক, বিমায় যোগদান করেছে। এটা একদিকে যেমন তাদেরকে আগ্রহী করার জন্য যে আপনার প্রচেষ্টা থাকা দরকার ছিল, সেখানে কিছু ঘাটতি আছে, কিন্তু তার চেয়ে বড় ঘাটতি হচ্ছে দুটো। একটা হচ্ছে রাজনৈতিকভাবে শ্রমিক আন্দোলনকে বিকশিত করার কোনো ব্যবস্থা তো ছিল না, তার বিপরীত অবস্থান ছিল, বিশেষ করে মেইন স্ট্রিম রাজনৈতিক দলগুলোর। একটু খেয়াল করে দেখবেন যে আপনার তাদের বড় বড় রাজনৈতিক দলগুলোর অন্যান্য সংগঠন তারা যেভাবে নার্সিং করেছে, যেভাবে সেখানে নেতৃত্বের বিকাশের জন্য চেষ্টা করছে, তার নিজের দলের শ্রমিক সংগঠনের জন্য এটা করেনি। কিন্তু এটা একটা অদ্ভুত ব্যাপার, সমাজবিজ্ঞানীদের গবেষণার ব্যাপার হতে পারে, যে নিজের দলের নিজেরই আরেকটি মানে সংগঠনকে তারা কোনো না কোনোভাবে, এটা আমার ব্যক্তিগত, কিন্তু আমি আবার বলিনি, দুর্বল রাখার চেষ্টা করতেছে, যাতে সামগ্রিকভাবে শ্রমিক আন্দোলনকে তারা গতিশীল না করতে পারে। এটি একটি। আরেকটি হচ্ছে প্রচণ্ড চাপের মধ্যে এখনকার ট্রেড ইউনিয়নদের কাজ করতে হয়, যেহেতু এখন যৌথ পরিবার নেই, সামাজিক নিরাপত্তা নেই, কাজের সুযোগ খুব কম, সেহেতু আপনি কাজের উপরেই সব কিছু নির্ভর করে, ফুল টাইমার এখন আর নেই। সুতরাং কাজটা হারিয়ে গেলে আইনও তাকে ইউনিয়ন করতে দেয় না, ট্রেড ইউনিয়ন সাথে যুক্ত করতে দেয় না, আবার তার 3 মাস 6 মাস টিকে থাকার কোনো ব্যবস্থা নেই। কিন্তু ওর পাশাপাশি ট্রেড ইউনিয়নটা করতে গেলে সব ধরনের বাধাকে মোকাবেলা করতে হয় তাকে, পুলিশি মামলা থেকে শুরু করে চাকরি চুক্তি সব কিছু। তো অর্থাৎ প্রবল প্রতিকূলতা এবং সেই প্রতিকূলতার বিপরীতে আপনার তাকে গড়ে তোলার বা তার জন্য পরিবেশ তৈরি করার যে একটা সুযোগ, সেটার ক্ষেত্রে ঘাটতি। আর একটা বড় বিষয় হচ্ছে যে শ্রমিক অধিকার যে মানবাধিকার, এবং সেই মানবাধিকার রক্ষার জন্য সংগঠন করার অধিকার যে মানবাধিকার, এটা যে সার্বজনীন মানবাধিকার ঘোষণায় একটি অন্যতম অধিকার হিসেবে স্বীকৃত, এটি বাংলাদেশের মানবাধিকার আন্দোলনের মধ্যে ওইভাবে আসেনি, সিভিল সোসাইটির মধ্যে ওইভাবে আসেনি। যার জন্য এটি এক ধরনের, অর্থাৎ শ্রমিকদের সংগ্রামটা শ্রমিকদেরকেই করতে হবে, ট্রেড ইউনিয়ন করবে, যত বাধা বিপত্তি তারাই সামলাবে, এক ধরনের আপনার একটু কোণঠাসা আন্দোলনের পরিণত হয়ে গেছে। এখান থেকে বের করে আনার জন্য একটা সামগ্রিক প্রচেষ্টা দরকার, শুধু শ্রমিক আন্দোলন না, অন্যদেরকেও এখানে এগিয়ে আসতে হবে। রাজাকুজ্জামান রতন, দুটো জিনিস এখানে খুব খেয়াল করার মতো। সুলতান ভাই তো বলেছেন যে আমাদের শ্রমজগতের যেমন একটা পরিবর্তন হয়েছে, শ্রমিকদের যেমন সংখ্যা বেড়েছে, তাদের কাজের স্থায়িত্ব কমেছে, তার সঙ্গে একটা জিনিস হয়েছে কি, একটা সময় শ্রমিক আন্দোলনের সামনে একটা আদর্শ ছিল কি, যে আমরা বার্গেন করছি মালিকের সঙ্গে মজুরিটা ন্যায্য পাওয়ার জন্য, কাজের পরিবেশটা উন্নত করার জন্য। তো তখন শ্রমিক আন্দোলনের মূল বিষয়টা ছিল যে মালিকের সঙ্গে প্রতিনিয়ত তারা বার্গেন করে তাদের দাবিটা আদায় করত। ফলে মালিকরা আসছেন কারখানা করতে সে মুনাফার জন্য, শ্রমিকরা কর্মক্ষেত্রে এসেছে তার ন্যায্য মজুরির জন্য। সরকারের কাজ কি? সরকারের কাজ হচ্ছে সে দেখছে যে উৎপাদনটা বাড়ুক, রপ্তানি আয়টা বাড়ুক। তাহলে সরকারের এখানে ভূমিকাটা কি হবে? মালিক তো মুনাফা নিয়ে যাবেন, শ্রমিক তো মজুরি বঞ্চিত হলো, সরকার কার পক্ষে দাঁড়াবেন? এক্ষেত্রে সরকারের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ। আর সরকার যে রাজনৈতিক দলের, সেই রাজনৈতিক দলের সঙ্গে যে শ্রমিক সংগঠন, সে শ্রমিকদের বেদনা অনুভব করে, কিন্তু আনুগত্যের কারণে সরকারের কিংবা তার রাজনৈতিক দলের বিপক্ষে যেতে পারে না। যেমন ধরুন
এই আওয়ামী লীগের শাসনামলে আওয়ামী লীগের তো শ্রমিক লীগটা তো সবচেয়ে বড় সংগঠন ছিল তখন। 25টা পাটকল যে বন্ধ করে দিল বা বিক্রি করে দেওয়ার চেষ্টা করলো, শ্রমিক লীগ কোনো কথা বলতে পেরেছিল? কিংবা আদমজি যখন বন্ধ করে দেয়া বলা হলো যে তখন মতিউর রহমান নিজামী হচ্ছেন শিল্পমন্ত্রী, যে দেশ একটা অজগরের হাত থেকে রেহাই পেয়েছে, তো বিএনপি জাতীয়তাবাদী শ্রমিক দল আদমজি খোলার ব্যাপারে আন্দোলন করেছিল কি? আর জামাত ইসলাম নাকি এত সুশৃঙ্খল পার্টি, তার শ্রমিক সংগঠন কি বলেছিল যে আমাদের এই নিজস্ব আমাদের পাট আমাদের কাঁচামাল, পাট আমরা কনজিউম করি, পাটজাত দ্রব্য আমরা রপ্তানি করি, এটাকে কেন বন্ধ করতে গেলেন? এটাকে আধুনিকায়ন করেন, বন্ধ করবেন কেন? আমাদের কাঁচা পাটের বাজারটা ভারত নিয়ে যাবে, আর আপনারা এদিকে ভারত বিরোধী স্লোগান দিয়ে আমাদের শ্রমিকদের বেকার করে দেবেন। তো স্লোগান দিচ্ছেন ভারত বিরোধী, বন্ধ করছেন পাটকল। তো এই কথাটা কি বলতে পেরেছিল? তো ফলে বাংলাদেশে একসময় শ্রমিক আন্দোলনে বামপন্থী নেতৃত্বের যতখানি প্রভাব ছিল, তার ভিত্তিতে শ্রমিক আন্দোলনের একটা টার্বুলেন্স ছিল, যেটা আপনি বলছেন। আবার সেই জায়গাটা যখন একটু দুর্বলতা লক্ষ্য করেছি, আর যারা ক্ষমতায় আছেন, ক্ষমতায় থাকলে সব তার উইনার টেক্স অল, তারা শুধু ব্যাংক বিমার মালিক হন তা না, তারা ট্রেড ইউনিয়নগুলোরও মালিক হয়ে যান। ব্যাংকের ট্রেড ইউনিয়ন তাদের, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ট্রেড ইউনিয়ন তাদের। ফলে মুভমেন্টের জায়গাগুলোও কিন্তু আসলে কখনো দমন পীড়নের কারণে আর কখনো প্রলোভনের কারণে সেগুলো একটু বন্ধ হয়ে গিয়েছিল। ফলে আমাদের এখন শ্রমিক আন্দোলনের ক্ষেত্রে এই জিনিসটা আবার দেখতে হচ্ছে যে ট্রেড ইউনিয়ন তার প্রপার রোলটা প্লে করতে পারছে না বলে সে তার ব্যাটেলটা করছে এখন স্ট্রিটে, রাস্তায়। সমস্ত বিক্ষোভ শ্রমিকরা মনে করে আলোচনা করে কোনো লাভ নাই, আমাদেরকে রাস্তায় নামতে হবে। তাতে করে ট্রেড ইউনিয়ন তার চরিত্র হারিয়েছে। বিক্ষোভ দেখিয়ে সরকার দমনপীড়ন চালানোর সুযোগ পেয়েছে। সরকার বিক্ষোভটাকে তখন এভাবে দেখিয়েছে যে তারা বিশৃঙ্খলা করছে। আসলে সে যে 3 মাস মজুরি পায় নাই, তার যে কারখানাটা বন্ধ, তার মালিক যে তার ওভারটাইমের টাকাটা দেয় নাই, সেগুলো আড়ালে গিয়ে তারা রাস্তা বন্ধ করেছে, এইটাকে পপুলার ইস্যু করে তাদের উপর দমন চালানোটা সহজ হয়েছে। ফলে একটা অদ্ভুত একটা ইয়ের মধ্যে পড়ে গেছে বাংলাদেশের শ্রমিক আন্দোলন। সেখান থেকে শ্রমিক আন্দোলনকে মুক্ত করতে না পারলে আমাদের বিক্ষোভ থাকবে, অসন্তোষ থাকবে, যন্ত্রণা থাকবে, বৈষম্য থাকবে, কিন্তু মুক্তির পথটা খুঁজে পাওয়া যাবে না। আর একটা ছোট্ট দেখুন, দেশটা যখন স্বাধীন হয় তখন আমরা তো $9 বিলিয়ন এক্সপোর্ট নিয়ে আমাদের $9 বিলিয়ন জিডিপি নিয়ে দেশটার যাত্রা শুরু। গত বছর আমাদের জিডিপি ছিল $450 বিলিয়ন। তাহলে দেশের জাতীয় আয় বেড়েছে। মাথাপিছু আয় সরকার হিসাব করে বললেন $2,840 মাথাপিছু আয়। আমরা যদি টাকার অঙ্কে হিসাব করি তাহলে 3,50,000 টাকা মাথাপিছু আয়। সেই দেশে একটা শ্রমিক যদি কারখানায় দুর্ঘটনায় মৃত্যুবরণ করে, তার ক্ষতিপূরণ, মৃত্যুজনিত ক্ষতিপূরণ হচ্ছে 2 লাখ টাকা। একজন মানুষের মাথাপিছু বার্ষিক আয় যেখানে 3.5 লাখ টাকা, সেখানে একজন শ্রমিকের জীবনের মূল্য হচ্ছে 2 লাখ টাকা। এরকম একটা বিষয়, সেটাও পাওয়া কত মুশকিল। রানা প্লাজার মতো একটা ঘটনায় আন্তর্জাতিক সহায়তা নিয়ে আমাদের কিন্তু ক্ষতিপূরণের জায়গাটা যেতে হয়েছে। তার মানে উপেক্ষার জায়গাটা কত বেশি। আর একটা বিষয়, রানা প্লাজায় 1,136 জন শ্রমিক মৃত্যুবরণ করলেন, 2,500 শ্রমিক আহত হলেন। তার আগে তাজরিনে 112 জন শ্রমিক পুড়ে অঙ্গার হয়ে গেল। সেই শ্রমিকদের একটা বড় অংশ অচিহ্নিত শ্রমিকদের কবরস্থান হিসেবে জুরাইন কবরস্থানে তাদেরকে মানে সমাহিত করা হলো। ওইখানে লেখা আছে ফলক, এখানে শুয়ে আছে যে তার নাম হতে পারত শিলা। তার একটা নাম ছিল, কিন্তু সে পুরো অঙ্গার হয়ে গেছে। একসময় নবরণ ভট্টাচার্য লিখেছিলেন যে পিতা তার সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায়, আমি তাকে ঘৃণা করি। আর আগুনে পোড়া শ্রমিকদেরকে দেখে তার মা তার সন্তানকে শনাক্ত করতে পারছে না। সে দেখে একটা পোড়া জিনিস কাপড়ে মোড়ানো। এটা কি তার সন্তান যাকে সে গর্ভে ধারণ করেছিল? এটা কি তার সেই সন্তান যাকে সে কোলে মানুষ করেছিল? সেই জায়গায় এখন পর্যন্ত আমরা একটা স্মৃতিফলক করতে পারলাম না। ফলে এগুলোও দেখতে হবে যে রাষ্ট্র কাকে আপন করে এবং কাকে পর করে। আর উল্টো দিক থেকে শ্রমিকরাও তাদের বিক্ষোভ আছে, বিক্ষোভটাকে তারা একটা ট্রেড ইউনিয়ন মুভমেন্টের দিকে নিয়ে যেতে পারছে না। ফলে এই ঘাটতিটা আজকে আমাদের শ্রমিকদের অসহায়ত্ব যেমন বাড়িয়ে তুলেছে, আর একদিকে মজুরির যে প্রশ্নটা আপনি করলেন, মজুরি নির্ধারণের জন্য সরকারই কিন্তু শ্রম আইনে 10টা প্যারামিটার নির্ধারণ করেছিল। আমাদের আজ পর্যন্ত কোনো মজুরি কিন্তু ওই প্যারামিটার ধরে হয়নি। তাহলে আমাদের চা শ্রমিকদের মজুরি কি 170 টাকা হতে পারে? চা শ্রমিকরা বলে যে 1854 সাল থেকে আমাদের এখানে চা বাগান শুরু,
বয়সের হিসাবে সেটাও প্রায় 170 বছর। 170 বছরে প্রতি বছর 1 টাকা করে করে মজুরি বেড়ে আমরা 170 টাকা মজুরি পাই পার ডে। আমাদের যারা যদি বলি গার্মেন্টস শ্রমিকরা, পৃথিবীর 29টা দেশ গার্মেন্টস এক্সপোর্ট করে, আমরা কখনো দ্বিতীয় কখনো তৃতীয়, ভিয়েতনামকে অতিক্রম করে কখনো দ্বিতীয় হই কখনো তৃতীয় হই। এই যে আমরা সেকেন্ড লার্জেস্ট গার্মেন্টস এক্সপোর্টার, পৃথিবীর সবচেয়ে কম মজুরি পাই আমরা কম্বোডিয়ার চেয়ে কম, শ্রীলঙ্কার চেয়ে কম, ইভেন হিসাব করলে নেপালের চেয়েও কম। তাহলে এই যে কম মজুরি, এখানে কি রাষ্ট্রের কি কোনো ভূমিকা নাই? রাষ্ট্রের ভূমিকাটা এক্ষেত্রে যেমন দৃশ্যমান নয়, শ্রমিকদের আন্দোলনটাও শক্তিশালী নয়, আর মালিকদের মুনাফাটা এমন হয়েছে, একসময় বিদেশিরা এসে বাংলাদেশকে শোষণ করে টাকাটা দেশে নিয়ে যেত। আমরা তাদেরকে দেশপ্রেমিক ডাকাত বলতাম। তারা বিদেশ থেকে এসে তার নিজের দেশে টাকা নিয়ে যেত। এখন আমরা বিদেশ প্রেমিক একদল পেয়েছি, যারা কারখানা করে বাংলাদেশে, শোষণ করে বাংলাদেশে, টাকাটা নিয়ে যায় বাইরে। এই একদিকে এই শক্তিশালী মালিক শ্রেণী, আর সরকারের দিক থেকে উপেক্ষা, আর শ্রমিক শ্রেণীর দুর্বলতা, সব মিলিয়ে যে দুর্বিষহ পরিস্থিতি, এর মধ্যে যখন আমরা মে দিবসটা পালন করছি, তখন আবার ওই স্লোগানটাই বারবার আসতে হবে। 8 ঘন্টা কর্মদিবসটা অর্থহীন হয়ে যাবে যদি ন্যায্য মজুরি পরিবেশটা তৈরি না হয়। সুলতানুদ্দিন আহমেদ, আপনি নারী শ্রমিকদের কথা বলছিলেন, এবং আমরা যখন গার্মেন্টস নিয়ে কথা বলি, সেখানে তো তারাই প্রধান শক্তি, এবং বাংলাদেশের জনসংখ্যার বিচারে এবং শ্রমশক্তির বিচারেও তারাই হয়তো সিংহভাগ হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তাদের অধিকারের শ্রমিক হিসেবে তাদের যে অধিকার, তাদের যে সমস্যা আরও বিস্তৃত, সেটা কতখানি অ্যাড্রেস করা হচ্ছে, এটা একটা বোঝার দিক। দ্বিতীয়ত হচ্ছে যে নানা দিক থেকেই পৃথিবী এগিয়ে যাচ্ছে প্রযুক্তিগত দিক থেকে, সেখানে আমাদের শ্রমিকদের দক্ষতা উন্নয়ন এবং প্রযুক্তিগত যে প্রশিক্ষণ, সেই জায়গাটা আমরা আসলে কতটা অ্যাড্রেস করবার চেষ্টা করছি। আরেকটা হচ্ছে যে মালিক শ্রমিকের সম্পর্ক, মানে এই সম্পর্কটা আসলে কেমন হওয়া উচিত? এটা কি এই টানাপোড়েনের মধ্যে থাকলে সুবিধে, নাকি এক ধরনের, মানে আমি জানি না, আপনাদের কাছ থেকে বুঝতে চাই। আচ্ছা, শেষটা দিয়ে শুরু করি, কারণ এটা খুব সবসময় একটা প্রধান প্রশ্ন বা বিবেচ্য বিষয়। এটা তো 2 ধরনের ব্যাখ্যা আছে। যারা মানে বামপন্থী ইকোনমি এবং রাজনীতি, তারা বলবে এটা দ্বান্দ্বিক সম্পর্ক, মানে দ্বন্দ্ব থাকলেই সুবিধা। হ্যাঁ, আরেক দল বলবে যারা পুঁজিবাদী ব্যবস্থায় বিশ্বাসী এবং এটাকে চূড়ান্ত মনে করে, তারাও কিন্তু যখন যৌথ দর কষাকষির কথাটা বলে, তখন তারা ধরে নেয় যে দুই পক্ষ দর কষা হবে কেন। যৌথ দর কষাকষি কিন্তু সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার কোনো ফসল না, পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থারই একটা সমাধানের একটা ক্ষেত্র। অতএব আমি বলবো যে 2টা স্কুল অফ থটেই কিন্তু সম্পর্কটা দ্বান্দ্বিক, কারণ একজন মুনাফা করবে আর একজন শ্রম বিক্রি করবে। একজন শ্রম বিক্রি করতেছে, তার একজন তার শ্রম ব্যবহার করে মুনাফা করতেছে। সুতরাং এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এটিকে যেন কোনোভাবেই কোনো নেতিবাচক অবস্থায় না যায় বা বিরোধাত্মক অবস্থায় না যায়। দ্বন্দ্ব থাকবে, কিন্তু বিরোধাত্মক অবস্থায় না যাওয়ার জন্যই কিন্তু এই সমস্ত আইন কানুনগুলো তৈরি হয়। শ্রম আইনটা করাই হয় শ্রমিকদের, যেহেতু এই ব্যবস্থায় শ্রমিকরা পিছিয়ে আছে, তাদেরকে সুরক্ষা দেওয়া, যেটা সকল আইনেরই ধর্ম, যে দুর্বলকে সুরক্ষা দিতে হবে। আরেকটি হচ্ছে মালিক এবং শ্রমিকদের মধ্যে এমন একটা ব্যবস্থা তৈরি করা, যাতে তারা তাদের উদ্ভূত যে সমস্যাগুলো, সেগুলো আলোচনা করে একটা ভারসাম্য তৈরি করতে পারে। অতএব যেভাবেই ব্যাখ্যা করি না কেন, এটা একটা দ্বান্দ্বিক সম্পর্ক। এটাকে একটা ভারসাম্যর জায়গায় নিয়ে যাওয়া যায়, এটাকে একটা ইতিবাচক দিকে নিয়ে যাওয়া যায় যদি কার্যকর সংলাপ অব্যাহত থাকে, যার একটা ফর্ম হচ্ছে যৌথ দর কষাকষি। এবং সেটা করতে গেলে যেটা মৌলিক ব্যাপার, যেটা আপনি আগের প্রশ্নে করেছিলেন, এখানে হচ্ছে প্রতিনিধিত্বটা খুব জরুরি। যে এই যে হাজার হাজার শ্রমিককে কে প্রতিনিধিত্ব করবে, তার সংগঠিত নির্বাচিত সংগঠন, সেটি ট্রেড ইউনিয়ন। আবার মালিকদেরকেও প্রতিনিধিত্ব করে, তারও কিন্তু ট্রেড ইউনিয়ন, মালিকদের সংগঠনকেও ট্রেড ইউনিয়নই বলা হয়। কিন্তু এখানে আমাদের দেশে যে দ্বন্দ্বটা আমরা দেখতেছি, যে দ্বন্দ্বটা প্রকট হয়ে যাচ্ছে বা বাইরেই হচ্ছে, সেটা প্রথমত রতন ভাই যারা বলতেছে যে তারা যে বেতন না পেয়ে বিক্ষোভ করে, এইটা কিন্তু তার চেয়ে আগে আসে তারা বিক্ষোভ করতে, তারা অবরোধ করতেছে রাস্তা। আর মানে আরেকটা হচ্ছে যে এই দ্বন্দ্বটাকে ভারসাম্যর জায়গায় নিয়ে যাওয়ার জন্য, ইতিবাচকভাবে ফয়সালা করার জন্য যে সংগঠিত প্রতিনিধিত্ব হওয়ার দরকার, সেখানে বাধা সৃষ্টি করা হয়।
শ্রমিক যাতে সংগঠিত না হতে পারে, সে যাতে কালেকটিভ বার্গেনিংটা ঠিকমতো না করতে পারে তার মেম্বারদের পক্ষে, এই জন্য কিন্তু অনেক শর্ত জুড়ে দেওয়া হয় সব কিছুর মধ্যে, এবং সেখানেই হচ্ছে মৌলিক একটা সমস্যা তৈরি হয়। যার জন্য আমরা দেখতে পাচ্ছি যে সম্পর্কটা পৃথিবীর বহু দেশ এই দ্বান্দ্বিক সম্পর্কটাই এমন একটা অবস্থায় নিয়ে গেছে যে সেখানে দুই পক্ষেরই স্বার্থ তারা টেবিলে ফয়সলা করে, সেখানে আমরা কিন্তু সেটা পারিনি। এই না পারার জন্য শ্রমিক দায়ী না, এই না পারার জন্য আসলে শ্রমিকদের সংগঠিত হয়ে তাদের সত্যিকার প্রতিনিধিত্ব নির্বাচিত করা এবং টেবিলে পাঠানোর যে প্রক্রিয়াটা, সেখানে বিভিন্ন ধরনের শর্ত, বিভিন্ন ধরনের আপনার হয়রানি বলেন, বাধা তৈরি করার জন্য এটা হয়নি। এটিকে আমাদের অবশ্যই দেশের স্বার্থে এবং জাতীয় উন্নয়নের স্বার্থে, উন্নয়নের ন্যায্য হিস্যাটা নিশ্চিত করার জন্য যার যারটা সে পাবে। অবশ্যই এখানে মালিকের একটা ভূমিকা আছে, মালিক শিল্প করে বলেই তো শ্রমজীবী মানুষের তৈরি হয়। হ্যাঁ, সেটা রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এমনভাবে ফ্রেমওয়ার্কটা তৈরি করা যে ফ্রেমওয়ার্কের মধ্যে এই ভারসাম্যটা তৈরি হবে। উদাসীনতা দিয়ে এটা শেষ করা যাবে না, বা কোনো পক্ষকে, দুই পক্ষের কোনো পক্ষ ইগনোর করে হবে না, দুই পক্ষের কোনো পক্ষকে অবজ্ঞা করে ঠিক করা যাবে না। আমি যদি বলি শ্রমিকরাই সব কিছু হবে না, মালিকরা হবে না, এখানে আমাদের ঘাটতি আছে। আর নারী শ্রমিকদের যে বিষয়টি, এটা নিয়ে প্রচুর আলোচনা হয়। বাংলাদেশে 3টা বিষয় নিয়ে গত 12 বছরে বা 15 বছরে শ্রমক্ষেত্রের যে আলোচনা হয়েছে, তাতে আমরা কিন্তু কমিশন দাবি করেছি যে শ্বেতপত্র তৈরি হওয়া উচিত। একটা হচ্ছে শিশু শ্রম নিরসন, এখন তো আবার শিশু শ্রমের অভিযোগ একটি হচ্ছে কারখানা নিরাপত্তা রানা প্লাজার পরে, আরেকটি হচ্ছে নারীদের শ্রমক্ষেত্রে নারীদের সম অধিকার, তাদের ক্ষমতায়ন। এ নিয়ে দেখবেন প্রচুর সেমিনার, সিম্পোজিয়াম, রাষ্ট্রীয় বেসরকারি প্রচুর হচ্ছে, এবং এ নিয়ে প্রচুর বৈদেশিক সহযোগিতা জাতীয় বাজেটে বরাদ্দ ছিল। কিন্তু দেখা গেছে যে একদম সর্বশেষ তথ্য যেটা, সেটা হচ্ছে যে গার্মেন্টস শিল্পেই নারী শ্রমিকদের সংখ্যা কমতেছে। এখন কমার ক্ষেত্রে অনেকেই ব্যাখ্যা করতেছে যে নারীরা তো 40 বছরের পর কাজ করে না, কিন্তু নারীদের ব্যাখ্যা হচ্ছে যে তাদের যে মৌলিক বিষয়গুলো, এই মৌলিক বিষয়গুলো কোনোদিনই বিবেচনায় আনা হয়নি। যেমন একটা মৌলিক বিষয় হচ্ছে তাদের শ্রম ঘন এলাকায় যেখানে তারা জড়ো হয়েছে, সেখানে তাদের নাগরিক সুবিধা, তাদের এবং তাদের সন্তানের থাকা, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা। এই যে ঢাকা, চট্টগ্রামে 40 লক্ষ বা এখন আমরা 25 লক্ষ বলি, যাই বলুক না কেন, এই 40 লক্ষ মানুষ যে জমা হয়েছে কয়েকটা জায়গায়, এদের জন্য কিন্তু একটা হাসপাতালও তৈরি হয়নি, এদের জন্য কিন্তু এদের সন্তানদের জন্য কিন্তু বিদ্যালয় তৈরি হয়নি। আপনি যদি 60-এর দশকের যে শিল্পাঞ্চলগুলা, এই তেজগাঁ, টঙ্গী, হ্যাঁ, এখানে দেখবেন সব কিছু আছে, মাঠ আছে, খেলার মাঠ পর্যন্ত আছে, হাসপাতাল আছে, কিন্তু এই অন্যান্য যে গাজীপুর, আশুলিয়া, নরসিংদী, এগুলো গড়ে উঠেছে, এমনকি রাস্তা দাঁড়াবার জায়গাও পাওয়া যায় না অনেক সময়। এটি একটি কারণ যার জন্য নারী যখনই মনে করে যে তার সন্তান হয়ে গেছে, তার সন্তানের নিরাপত্তা, তখন তারা বাড়িতে চলে যায়। আমরা এমনও দেখেছি, আমরা কমিশনে যখন আলোচনা করতে গিয়েছি আমি আশুলিয়ায়, তখন 2 জন শ্রমিক বলেছে যে আমরা কাজ করি, কিন্তু যখন মাইকিং হয়, সেই মাইকিং যদি ওয়াজেরও মাইকিং হয়, আমরা কান খাড়া করি যে আমার সন্তান হারাবার মাইকিং কিনা, কারণ আমার বাচ্চা তো রেখে আসছে আমি আমার বস্তিতে। তো নারী শ্রমিকের অবিচার, এইটা একটা সবচেয়ে বড় বঞ্চনার জায়গা, যে তার এবং তার সন্তানের জন্য আমরা এই শহরকে তৈরি করিনি, কোনো ব্যবস্থাই করা হয়নি। আরেকটি হচ্ছে উন্নয়ন এবং প্রযুক্তিগত প্রশিক্ষণ, আরেকটি হচ্ছে অটোমেশন যখন আসলো, বিশেষ করে 2013-তে যখন মজুরি বাড়লো, তখন অটোমেশনটা বেশি আসলো। এটি কিন্তু কোনো সমন্বিত কার্যক্রমের মাধ্যমে হয়নি। পৃথিবীর সব দেশে, বাংলাদেশেও নীতি তাই, কিন্তু বাস্তবে হচ্ছে না। যে আপনার প্রথম হচ্ছে শিল্পের চাহিদাটা বিবেচনায় আনবে, সেই চাহিদা অনুযায়ী মানুষকে তৈরি করার জন্য স্কিল কর্তৃপক্ষ কাজ করবে, এবং আপনার একাডেমিক ইনস্টিটিউশনগুলো সেটা বিবেচনায় রাখবে। কিন্তু এটা সমন্বয় হচ্ছে না, যার জন্য একটা মেশিন 2 বছর পরে আসবে, একটি শিল্পে 10,000 মেশিন আসবে, সে প্রতিযোগিতার জন্য আসতেই পারে, কিন্তু সেই 10,000 মেশিনের জন্য যে 20,000 লোককে তৈরি করতে হবে, এটি কিন্তু 2 বছর ধরে প্রস্তুতি হচ্ছে না। এবং সেই 10,000 মেশিন বসাবার জন্য যে 80,000 মানুষ কাজ হারাবে, সেই 80,000 মানুষকে চিহ্নিত করে তাদের জন্য বিকল্প প্রশিক্ষণের ব্যবস্থা, সেটি কিন্তু হচ্ছে না। ফলে প্রযুক্তির সাথে নারীর একটা বিরোধ তৈরি হয়ে গেছে। ধরে নেওয়া হচ্ছে নারী এই প্রযুক্তি চালাতে পারবে না, তার চাপ বেশি, 1। আর 2 নম্বর হচ্ছে যখন প্রযুক্তি আসছে, প্রথম নারী কাজ হারাচ্ছে। এই কারণে যে শিল্পটা নিয়ে আমরা সবচেয়ে বেশি
গর্ব করি, যারা অবশ্যই একটা সামাজিক বিপ্লবের মতো করে ফেলেছিল নারীদেরকে কর্মক্ষেত্রে আনার জন্য। যদিও মজুরি, জীবনযাপন, অন্য কিছুর কাছে বিকাশটা ওইভাবে হয়নি, তবু আমরা ধরে নিচ্ছি একটা বিকাশের প্রক্রিয়া তো তারা শুরু করেছিল। সেখানে কিন্তু আজকে আমরা দেখতেছি যে এটা ডিক্লাইন করতেছে, এবং এই ডিক্লাইনের প্রধান কারণই হচ্ছে নারীকে কেন্দ্র করে প্রযুক্তির সাথে সমন্বয় করে নারীর দক্ষতা উন্নয়নের মাধ্যমে তাকে কাজে ধরে রাখা, তার কাজে ধরে রাখার সুযোগ তৈরি করা এবং সেজন্য তার অন্যান্য নাগরিক সামাজিক সুবিধাগুলো তৈরি করা, এটা উপেক্ষা করা হয়েছে। অর্থাৎ এটি একটু অংশ সমাজে শ্রমিকদের উপেক্ষা করা, প্রান্তিক মানুষকে উপেক্ষা করা এবং নারীকে উপেক্ষা করার যে সংস্কৃতি আমাদের, এই তিনটার সংমিশ্রণের শিকার হচ্ছে প্রথম নারী শ্রমিক। মিস্টার রতন, আপনি বলবেন না, জাস্ট আপনার কথা সূত্র ধরে একটা প্রশ্ন, যেটা আপনি বলছিলেন যে যারা কর্মক্ষেত্রে দুর্ঘটনায় নিহত বা আহত হয় তাদের ক্ষতিপূরণের ইস্যুটা, এটা আইএলও কনভেনশন একভাবে দেওয়া আছে, কিন্তু বাংলাদেশের বাস্তবতা আসলে এটা কি হওয়া উচিত, এটা নিয়ে কোনো কাজ আছে কিনা? রানা প্লাজার পরে যে দুর্ঘটনার পরে ক্ষতিপূরণের হার নিয়ে নানা আলোচনা হয়েছিল, সেখানে কিন্তু আমাদের শ্রমিক পক্ষের দাবি ছিল আইএলও কনভেনশন অনুযায়ী আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ হওয়া উচিত, যেটা 1-to-1 আছে, পেইন অ্যান্ড সাফারিংসের বিষয়টা বিবেচনা করা উচিত, এগুলো যেমন ছিল। ইন্টারন্যাশনাল কনভেনশনগুলো কি, সেগুলো যেমন ছিল, আমাদের দেশের আসলে আর্থিক সক্ষমতা কতটুকু, সব বিবেচনা করে তখন কিন্তু একটা সেই সময় বাজার মূল্যে 14,75,000 টাকা একটা ক্ষতিপূরণের হার নির্ধারণ করা হয়েছিল। ওটা তো একটা আলোচনার ভিত্তিতে করা হয়েছিল, টাকাটা যদিও বাইরের অন্যরা দিয়েছে, কিন্তু একটা ক্ষতিপূরণের হার তো নির্ধারণ করা হয়েছিল। আমরা ওটাকেও একটা স্ট্যান্ডার্ড ধরতে পারি, যদিও বাজার মূল্যে এখন ওটার পরিমাণটা আরও বেড়ে যাবে, কারণ 2013 পরে তো 2026, 13 বছর পেরিয়ে গেছে। এটা হলো একটা দিক। দ্বিতীয় আরেকটা জিনিস সুলতান ভাই খুবই গুরুত্বের সঙ্গে উল্লেখ করেছেন, আপনিও সেটা প্রশ্ন করেছিলেন, যে আমাদের নারী শ্রমিকদের বিষয়টা। নারীর উপরে তো সর্বাত্মক আক্রমণ আছে, বিশেষ করে এবার অভ্যুত্থানের পরেও নারী শ্রমিকরা কিন্তু খুব আতঙ্কিত হয়ে গিয়েছিল যে তারা কর্মক্ষেত্রে থাকতে পারবে কি, এটা একটা দিক। এই আতঙ্কটা আসলে বছর দেড়েক ধরেই ছিল অভ্যুত্থানের পরে। এখন আতঙ্কের সঙ্গে যুক্ত হয়েছে তার উপর একটা বোঝা। যেমন একটা নারীর যদি সন্তান থাকে, সে সন্তানকে কোথায় রাখবে? ডে কেয়ার সেন্টারে তো 6 বছর পর্যন্ত রাখতে পারবে, আবার সব জায়গায় ডে কেয়ার সেন্টার নাই। 6 বছরের পরে বাচ্চাটা কোথায় থাকবে? তাহলে যে সন্তান সে ধারণ করছে আমাদের সমাজের জন্য, সেই সন্তানের জন্যই কি সে কর্মক্ষেত্র তার জন্য জটিল হয়ে যাবে? ফলে নারী শ্রমিকদের জন্য ডরমিটরির ব্যবস্থা করা, এখন বিশেষ করে যদি সিঙ্গেল মাদার হয় তাহলে তার ব্যবস্থাটা কি হবে? অবিবাহিত নারী শ্রমিকরা তারা কোথায় থাকবেন? তাদের তো সম্ভ্রম নিয়ে টিকে থাকাটাও কঠিন হয়ে যাচ্ছে। ফলে নারীর উপর নানা দিক থেকে যে চাপ, এর দুটো ফল দেখা দিচ্ছে। একটা হলো তার ফল সরাসরি সংস্কৃতিতে, আর দ্বিতীয় ফলটা হচ্ছে অর্থনীতিতে। আমরা একটা বিরাট শ্রমশক্তি, কিন্তু তারা আনইউটিলাইজড থেকে যাচ্ছে। এর পাশাপাশি যে জিনিসটা হচ্ছে আমাদের এখানে, শ্রমিকের মজুরি কম বলে শ্রমিকের ক্রয় ক্ষমতাটা কম, শ্রমিকের ক্রয় ক্ষমতাটা কম বলে আমাদের বাজারটাও কিন্তু সম্প্রসারিত হচ্ছে না। একটা আমরা ছোট্ট উদাহরণ দিয়ে বলেছিলাম যে গার্মেন্টস শ্রমিকরা, 40 লক্ষ গার্মেন্টস শ্রমিক, তারা যদি মজুরিটা ভালো পেলে এক জোড়া করে জুতাও কিনতো বছরে, তাহলে তো 40 লক্ষ জোড়া জুতা বিক্রি হয়। এখন সেই জুতার দাম কত? যদি 1000 টাকা দামের জুতাও হয়, তা তো 400 কোটি টাকা দামের 400 কোটি জুতার মার্কেট বাড়ে। ফলে একটা শ্রমিকদের মজুরিটা ন্যায্য হওয়া মানে কিন্তু শ্রমিকরা শুধু তো উৎপাদক না, শ্রমিকরা তো একটা ভোক্তাও। ফলে গোটা দেশের বাজারটাও কিন্তু সম্প্রসারিত হয়, শক্তিশালিত হয়, যেটা আমরা অর্থনীতিতে বলি ইন্টারনাল হোম মার্কেট, সেটা অনেক বেশি পাওয়ারফুল হয়, বুস্ট আপ হয়। এগুলো বিবেচনা করলেও কিন্তু মজুরি নির্ধারণের এই মাপকাঠিটা আমাদের দেখা দরকার। ফলে নারীর মর্যাদা, নারীর কর্মপরিবেশ আর সাধারণভাবে শ্রমিকদের মজুরি, এই বিষয়টাও কিন্তু এখন ওতপ্রোতভাবে যুক্ত হয়ে আছে। আর এর সঙ্গে হচ্ছে গণতান্ত্রিক সংস্কৃতিটা একটা দেশে গড়েই উঠবে না যদি শ্রমিকদের মধ্যে গণতান্ত্রিক সেই সংস্কৃতি চর্চা এবং গণতান্ত্রিক অধিকারটা সম্প্রসারণ করা না হয়। ফলে আমরা মনে করি ট্রেড ইউনিয়ন রাইট একটা ফান্ডামেন্টাল রাইট হিসেবে দেখা যেমন দরকার, ট্রেড ইউনিয়ন রাইটটাকে একটা ডেমোক্রেটিক রাইট হিসেবে দেখা দরকার, ট্রেড ইউনিয়ন রাইটকে আরেক দিক থেকে একটা মানবাধিকার হিসেবেও দেখা দরকার। ফলে মে দিবসের ওই আন্দোলনটা হতোই না যদি লক্ষ লক্ষ শ্রমিকরা ঐক্যবদ্ধ না হতো। ফলে শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে ট্রেড ইউনিয়নের যে রোল, সেই রোলটা পালন করা এবং দেশের গণতন্ত্র চর্চা করার জন্য শ্রমজীবী মানুষকে অর্থনৈতিক মুক্তির সঙ্গে সঙ্গে তার গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে যুক্ত করা,
এইটার একটা আহ্বান নিয়ে যে মে দিবস আসে, এটা আমাদের বারবার শেখায় আমরা কোথায় যেতে চেয়েছি আর কোথায় এখনো পড়ে আছি। যে আপনার একেবারে শেষের দিকে আপনি কিছু যোগ করবেন 1-1.5 মিনিট সময় জাস্ট শেষ করবার জন্য। প্রথম কথা হচ্ছে বিষয়টা কি সামগ্রিকভাবে দেখতে হবে। যেমন আমাদের সব কিছুই, আমি একটা জিনিস বলেছি যে সব কিছুই এক ধরনের ফায়ার ব্রিগেডের অ্যাপ্রোচে দেখা হয় সমস্যা তৈরি হলে, কিন্তু শ্রমশক্তিকে বিকশিত হওয়ার যে পরিবেশ, এই পরিবেশকে সামগ্রিকভাবে যদি তৈরি না করতে পারে, দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে। এবং সামাজিক ন্যায় বিচারের যে স্বপ্ন আমরা 24-এও দেখলাম, স্বাধীনতা 71-এ দেখেছি, 90-তে দেখেছি, সেটি ক্ষতিগ্রস্ত হবে। এবং এর সাথে আমাদের অভিভাবক শ্রমিকদের ব্যাপারটা বিবেচনায় আনতে হবে। মনে রাখতে হবে আমাদের 1,30,00,000 শ্রমিক কিন্তু বাইরে আছে এবং তারা মানে একদমই নজরবিহীনভাবে মানবতার জীবনযাপন করে। তো এটি একটি দিক যে আমরা যে কমিটমেন্টটা বারে বারে রাজনৈতিকভাবে ঘোষণা করা হয় যে একটি গণতান্ত্রিক ন্যায়ভিত্তিক সমাজ তারা চায়, এর একটা বড় ভিত্তি কিন্তু রতন ভাই যেটা বলছে যে ট্রেড ইউনিয়নে গণতন্ত্রের চর্চাটা করা। ফ্যাসিজম তৈরি কিন্তু শুধুমাত্র রাজনৈতিক দলের মধ্যে কারণে হয় না। এই যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো রাজনীতিকরণ হয়ে গেছিল, ট্রেড ইউনিয়নগুলো রাজনীতিকরণ হয়ে গেছিল, এই যে গণতান্ত্রিক চর্চা, আপনার ক্লাব খেলার ক্লাবও রাজনীতিকরণ হয়ে গেছিল, এর শূন্যতা কিন্তু আমরা দেখতে পেয়েছি যে প্রত্যেকটা ব্যবসায়িক অ্যাসোসিয়েশনে অ্যাডমিনিস্ট্রেটর বসাতে হয়েছে। এইটা আমি মনে করি যে আজকের এই গণতান্ত্রিক যে নতুন যাত্রা, এই যাত্রায় শ্রমজীবী মানুষ এবং শ্রম ইস্যুকে সংস্কার, উন্নয়ন এবং একটি টেকসই আমাদের সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার যাত্রা সম্মিলিত করেই যেন দেশে হয়। দর্শক, অনুষ্ঠান শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হতে আপনি দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার রাজিকুজ্জামান রতন এবং মিস্টার সৈয়দ তাজউদ্দিন আহমেদ, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম মহান মে দিবস উপলক্ষে বিশ্বের তৃতীয় মাত্রা এবং শ্রমিকদের ন্যায্য অধিকার যদি নিশ্চিত করা যায় তাহলে শিল্পের উৎপাদন বাড়বে, এটা অনস্বীকার্য। এবং বাংলাদেশের উন্নয়ন, সমৃদ্ধি, অগ্রযাত্রা, শিল্প, অর্থনীতি যাই বলি না কেন সেটা শ্রমনির্ভর মানে শ্রমিক নির্ভর। এবং এই জায়গায় আজকের বাংলাদেশে শ্রমিককে শুধু উৎপাদনের অংশ নয়, রাষ্ট্রের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের অংশীদার হিসেবে বিবেচনা করতে হবে, স্বীকৃতি দিতে হবে। এবং এই জায়গায় একটা নীতিগত পরিবর্তন দরকার। মে দিবস উপলক্ষে বাংলাদেশে এবং বিশ্বের সকল শ্রমজীবী মানুষকে অভিনন্দন, শুভেচ্ছা এবং তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা ও ভালোবাসা, কারণ আমাদের যা কিছু অর্জন তার পেছনে তাদের ভূমিকাটাই সবচেয়ে বেশি। এবং দর্শক, আপনাদের সবার জন্য শুভকামনা।